কেমন আছো সবাই? আজ আমি তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির CC11 যে পার্টটি রয়েছে অর্থাৎ রিসার্চ অ্যান্ড ফিল্ড ওয়ার্ক এই বিষয়টি সম্পূর্ণভাবে জানাবো। তাই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, সঙ্গে তোমরা সম্পূর্ণ বিষয়টি জানতে পারবে। প্রথমে আমি তোমাদের বলবো, এই যে CC11 এটি একটি প্র্যাকটিক্যাল পেপার রিসার্চ এবং ফিল্ড ওয়ার্কের উপরে। এর দুটি ভাগ আছে, একটা থিওরির পার্ট, একটা প্র্যাকটিক্যালের পার্ট। থিওরির পার্টটা 40 নম্বর, প্র্যাকটিক্যাল 20 নম্বর। যে থিওরির পার্টটা আজকে আমি টোটালি বোঝাবো। থিওরির পার্টটা দুটো ভাগ, একটা হচ্ছে রিসার্চের ভাগ, অপরটা হচ্ছে ফিল্ড ওয়ার্কের ভাগ। আমি তোমাদের দুটি পার্টে এই জিনিসটি বোঝাবো, তবে এই ভিডিওতে আমি তোমাদের রিসার্চের পার্টটি যথাসম্ভব বোঝাবার চেষ্টা করব। তবে তার আগে বর্ধমান ইউনিভার্সিটির যে প্রশ্নের প্যাটার্ন অর্থাৎ কোশ্চেনের যে প্যাটার্নগুলো সেগুলি একটু ক্লিয়ার করে দিই। তোমাদের যে 40 নম্বর উত্তর লিখতে হবে তার ভাগ রয়েছে কিছু। অলরেডি তোমরা জানো যে 40 নম্বরের উত্তর লিখতে কি কি পার্টের প্রশ্ন থাকে, তবুও আমি তোমাদের জানিয়ে দেবো। তবে বলি, রিসার্চের জন্য 20 নম্বর আসবে এবং ফিল্ড ওয়ার্ক থেকে 20 নম্বর আসবে। তবে ওভারঅল যে প্রশ্নের প্যাটার্নটি থাকছে সেটি তোমাদের বলে দিই। তোমাকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 8টা প্রশ্ন দেওয়া থাকবে 2 নম্বরের, অর্থাৎ 5টি লিখতে হবে 2 নম্বরের প্রশ্ন প্রথম অংশে। সেখানে তুমি পাচ্ছ 10 নম্বরের প্রশ্ন। তারপরে তোমাকে 2টি প্রশ্ন লিখতে হবে, দেওয়া থাকবে 4টি প্রশ্ন, প্রত্যেকটা 5 নম্বর, অর্থাৎ 2টি 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে, সেখানে তোমার হচ্ছে 10 নম্বর। এবং তারপরে 2টি তোমাকে 10 নম্বরের উত্তর লিখতে হবে, 4টে প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ 2টি প্রশ্ন লিখতে হবে, 4টে প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটা 10 মার্কসের। সুতরাং সেখানে 20, অর্থাৎ 10, 10, 20, অর্থাৎ মোট 40 মার্কস। যাই হোক, এটা তো মার্কস ডিভিশনটা গেল। এবার আমি তোমাকে সিলেবাসটা নিয়ে একটু বলে দেবো। সিলেবাসটা শুনে নাও, কি কি পার্ট রয়েছে রিসার্চের। প্রথম বলবো, রিসার্চের মধ্যে তোমাদের আছে রিসার্চ ইন জিওগ্রাফি, মিনিং, টাইপস অ্যান্ড সিগনিফিক্যান্স। এটা হচ্ছে তোমাদের ইউনিট 1.1। তারপরে রয়েছে সিগনিফিক্যান্স অফ লিটারেচার রিভিউ ইন রিসার্চ। এটা রয়েছে তোমাদের ইউনিট 1.2। ডিফাইনিং রিসার্চ প্রবলেম, অবজেক্টিভস অ্যান্ড হাইপোথিসিস, রিসার্চ মেটেরিয়ালস অ্যান্ড মেথডস। এটা তোমাদের আছে ইউনিট 1.3। এবং সর্বশেষে যেটা রয়েছে 1.4-এ টেকনিক্স অফ রাইটিং সায়েন্টিফিক রিপোর্টস। সেখানে আছে প্রিপেয়ারিং নোটস, রেফারেন্স, বিবলিওগ্রাফি যেটা APA স্টাইল, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কিওয়ার্ডস। এই যে তোমাদের 4টে ইউনিট রয়েছে, মানে একটা ইউনিটের 4টে পার্ট রয়েছে। আজকে আমি এই 4টে পার্ট নিয়ে তোমাদের সামনে সাধারণ একটা ডিসকাস করব, যেটা তোমরা বাড়িতে বসে মনোযোগ সহকারে যদি শোনো, আশা করি তোমরা বেশ কিছুটা জানতে পারবে। এটা করার একটি উদ্দেশ্য, বর্ধমান ইউনিভার্সিটিতে এর আগে রিসার্চ নিয়ে এত ডিটেলসে ব্যাচেলার কোর্স অর্থাৎ BA-BSc-তে কিন্তু আলোচনা হয়নি। তাই এই উদ্দেশ্য থেকে ভিডিওটি তৈরি করছি। তোমরা দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে প্রথম পার্ট অর্থাৎ রিসার্চ ইন জিওগ্রাফি, মিনিং, টাইপস অ্যান্ড সিগনিফিক্যান্স। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ রিসার্চ, অর্থাৎ গবেষণা কি? খুব সাধারণ একটি উত্তর আমি তোমাদের সামনে বলবো, ধীর স্থির মাথায় বোঝো, আশা করি উপকৃত হবে। গবেষণা মানে নতুন কিছু আবিষ্কারের জন্য অনুসন্ধান। গবেষণা হচ্ছে প্রণালীবদ্ধ অনুসন্ধান প্রক্রিয়ার সমষ্টি। তার মানে তোমরা বুঝতে পারছো গবেষণা কি? একটা বিশেষ দিক সম্পর্কে আলোচনা, বিশেষ দিক সম্পর্কে তার প্রত্যক্ষ জ্ঞান, তাকে
পুঙ্খানুপুঙ্খ আলোচনা, এই বিষয়টি মনে রাখবে। আমি খুব শর্টকাটে বোঝাবো যাতে তোমাদের ওভারঅল একটা ধারণা হয়। সম্পূর্ণ ধারণা করার জন্য নিজেকেই পড়তে হবে। যাই হোক, এছাড়া গবেষণার তোমার সাধারণ কিছু ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো থেকে তোমাদের বিষয়টি আরও ডিটেলসে চলে আসবে। সেগুলি বলে দিচ্ছি। দেখো, গবেষণা হচ্ছে একটি মৌলিক কাজ। গবেষণা গবেষকদের মৌলিকতার সাক্ষ্য বহন করে, অর্থাৎ এমন একটি কাজ যে কাজটা আগে কখনো হয়নি, যে কাজটা সম্পর্কে মানুষ আগে কখনো দেখেনি, এই বিষয়টা মনে রাখবে। প্রতিটি গবেষণা কর্মের সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্য থাকে। তুমি যে বিষয়টা নিয়ে গবেষণার জন্য এগিয়ে যাচ্ছ, সেই বিষয়টা একটা সুনির্দিষ্ট চিন্তা ভাবনা রয়েছে, উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্য সাধনের জন্য প্রতিটি গবেষণা ক্রিয়া চালানো হয়। এরপর বলবো, সাধারণত সুনির্দিষ্ট একটি বিষয়কে কেন্দ্র করে গবেষণা পরিচালিত হয়। একটা নির্দিষ্ট বিষয়কে টার্গেট করা হয়, টার্গেট করে গবেষকরা, এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা এগিয়ে চলে। তারপর বলবো, কোনো বিশেষ দর্শন অর্থাৎ ফিলোসফি দৃষ্টিভঙ্গি মতামত দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে গবেষণা করা হয়। অর্থাৎ আপনার হাতে যেটাই থাকুক না কেন, কিন্তু সেটার নিরপেক্ষতা কিন্তু দারুণভাবে বজায় রাখতে হবে। তাহলে গবেষকদের কিন্তু এই বিষয়টিও মাথায় রাখতে হয়। এরপর বলবো, গবেষণার মান নির্ভর করে গবেষকের কতকগুলি দৃষ্টিভঙ্গির ওপর। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। গবেষণা মূল বিষয় সংক্রান্ত অনুসন্ধানের নিয়ম নীতি অনুসরণ করে এবং জ্ঞান ও নিয়ম শৃঙ্খলা গবেষণার প্রধান সত্য। আশা করি মোটামুটি একটা ধারণা তোমাদের হয়ে গেছে যে গবেষণা কি বিষয়টি। এবার আমরা বলবো টাইপস অফ রিসার্চ, অর্থাৎ কত রকমের গবেষণা আছে। বিষয়টি আমার মনে হয় প্রত্যেকটি স্টুডেন্টের জন্য একটু ক্রিটিক্যাল। আমিও তোমাদের সঙ্গে ভূগোলের স্টুডেন্ট, তা আমি চেষ্টা করছি, তোমরা দেখো, আশা করি উপকৃত হবে। রিসার্চের যে টাইপসটা করা হয়েছে, মেন তিনটে ভাগ করা হয়েছে, অর্থাৎ 3 টাইপস করা হয়েছে। একটা হচ্ছে মেথডস, অর্থাৎ কোন মেথডস অনুযায়ী, একটা হচ্ছে পারপাস, কোন পারপাসে হচ্ছে, একটা হচ্ছে নেচার অফ দ্য রিসার্চ, কোন প্রকৃতির রিসার্চ। এগুলো যে মেন অংশগুলো রয়েছে সেগুলি এই ভিডিওতে ডিসকাস করা হবে। যাই হোক, প্রথমে মেথডের মধ্যে রয়েছে এক্সপেরিমেন্টাল, সার্ভে, অ্যাচিভাল, হিস্টোরিক্যাল, কেস স্টাডি, এই কটা ভাগ রয়েছে। পারপোজকে আবার দুটো ভাগ করা হয়েছে, বেসিক রিসার্চ এবং অ্যাপ্লাইড। বেসিক রিসার্চের মধ্যে যে ভাগগুলো পাওয়া যায় তার মধ্যে হচ্ছে পিওর, থিওরিটিক্যাল, ডিসিপ্লিনড অ্যান্ড ওরিয়েন্টেড। এবং অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে যেগুলি পাওয়া যায় তার মধ্যে রয়েছে অপারেশনাল, পলিসি, ইভ্যালুয়েশন, অ্যাকসেন্ট অ্যান্ড ফিল্ড। আর নেচার অফ রিসার্চ, এগুলো হয়তো আমি এত তাড়াতাড়ি বলছি মনে রাখা সম্ভব নয় প্রত্যেকের জন্য, আমি জাস্ট তোমাদের সামনে উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, নেচার অফ রিসার্চ প্রকৃতি অনুযায়ী হচ্ছে ডিস্ট্রাকটিভ, এক্সক্লেমেটরি অ্যান্ড এক্সপ্লেনেটরি। এটা দুটো খুব কাছাকাছি, একটা হচ্ছে গবেষণামূলক, একটা হচ্ছে ব্যাখ্যামূলক। যাই হোক, এবার আমরা ডিটেলসে অল্প অল্প ডিটেলসে আসবো। রিসার্চের যে টাইপগুলো আছে আমি তোমাদের সম্পূর্ণ জিনিসটাই দেখে বলে দিচ্ছি। বেসিক রিসার্চ, বেসিক মানে হচ্ছে যেটা সাধারণ। কি বলা হচ্ছে, মৌলিক গবেষণা প্রয়োগের ক্ষেত্র নয়, এটি মূলত দর্শনের কোনো শাখা মৌলিক বিষয়গুলি পরিচালনা করে। অর্থাৎ মৌলিক গবেষণাগুলি দার্শনিক গবেষণা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ মূল থেকে মৌলিক, অর্থাৎ বেসিক রিসার্চ হচ্ছে দর্শনেরই একটি অংশ যেটা আমাদের গবেষণার অন্তর্গত করা হয়েছে এবং দার্শনিকরা এটার উপরে বেস করে। আমি বেসি ডিটেলসে যাব না, সেগুলো তোমরা পড়ে নেবে, জাস্ট তোমাদের ওভারঅল জ্ঞান দিয়ে দিচ্ছি।
এরপরে হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ, যে গবেষণা বস্তুত কোনো সমস্যা সমাধানের জন্য কর্মসূচি বা বাস্তবায়নকে উদ্দেশ্য করে তাকে ইউজ করা হয়, তাকে ইউজ নয় অ্যাপ্লাইড করা হয়, অর্থাৎ তার ব্যবহার করা হয়, তার পথটা এগিয়ে যাওয়া। এটা আমরা গবেষণা করছি, কোনো একটা প্রবলেম আছে, প্রবলেমকে সলভ করব। গবেষণার মূল লক্ষ্য হচ্ছে এটাই, যে প্রবলেম থেকে সলভ করা। যাই হোক, ডেসক্রিপটিভ রিসার্চ, বর্ণনামূলক, সেখানে বলা হচ্ছে কোনো বিষয়ের সুনির্দিষ্ট গবেষণার ভিত্তি হিসাবে বর্ণনা গবেষণা পরিচালনা করা হয়। এটি হলো গবেষণার একটি বিশেষ দিক। এটার ক্ষেত্রে কি হয়, এই গবেষণা প্রধানত গ্রাম সংগঠন প্রকল্পের বর্ণনা করে, ডেসক্রাইব করবে। ডেসক্রাইব করার জন্য তাহলে যে গবেষণায় সব কিছু ডেসক্রাইব করা হয়, বিষয়টি ডিটেলসে অবশ্যই তোমাদের পড়তে হবে। এক্সপ্লেনেটরি, অর্থাৎ এক্সপ্লেন করবে। কিছু রিসার্চ আছে যেগুলো প্রত্যেকটা বিষয়কে এক্সপ্লেন করে, মানে তুমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছো সেই বিষয়টির মধ্যে যে কার্যকারিতার সম্পর্ক আছে বিভিন্ন জিনিসের মধ্যে। একটা রিসার্চের তুমি যদি ভেতরে ঢুকে যাও, সেখানে পুঙ্খানুপুঙ্খ বহু বিষয় পেয়ে যাবে, একটার মধ্যে বহু বিষয় পেয়ে যাবে, তাই সেইগুলোকে ডিসকাস করবে। অনেকটা লেন্থি হবে ভিডিওটি মনোযোগ সহকারে আমার মনে হয় দেখাই ভালো, তাতে তোমাদের উপকার হয়ে যাবে। এক্সপেরিমেন্টাল রিসার্চ, যখন কতকগুলি উপাদান যত্ন সহকারে পরিবেশের নিয়ন্ত্রণাধীন অবস্থা যাচাই বা অনুসন্ধান করে পরীক্ষা থেকে সিদ্ধান্তে আসা হয়। অর্থাৎ এক্সপেরিমেন্ট পরীক্ষা, এক্সপেরিমেন্ট থেকে এক্সপেরিমেন্টাল এই বিষয়টি এসেছে, মনে রাখবে। এক্সপেরিমেন্টালের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ল্যাবরেটরি এক্সপেরিমেন্টাল, যেটা ঘরে বসে ল্যাবরেটরিতে বসেই এক্সপেরিমেন্ট করা হয়, আর এটা হচ্ছে ফিল্ড এক্সপেরিমেন্টাল, অর্থাৎ যেটা সেই ফিল্ডে গিয়ে এক্সপেরিমেন্টটা করা হয়। এরপরে বলবো ইভ্যালুয়েশন রিসার্চ, অর্থাৎ যেটা মূল্যায়ন, কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও কার্যকারিতা মূল্যায়নকে ইভ্যালুয়েশন রিসার্চ বলে। এদের দ্বারা কোনো বিষয়ে সম্পর্কে ওভারঅল কি হলো, কি পেলাম, এই যে ভাবনা থেকে এই রিসার্চ করা হয়। একটা কাজ হয়েছে, সেই কাজের আমরা কি রিটার্ন পেয়েছি, এইটা আলোচনা করা হয়, খুব ইম্পর্টেন্ট। এরপর আমি বলবো অ্যাকশন রিসার্চ। অ্যাকশন রিসার্চ হচ্ছে বর্তমান সময়ে গবেষণার একটি গুরুত্বপূর্ণ শ্রেণী হচ্ছে এই অ্যাকশন রিসার্চ, অর্থাৎ কার্যকারিতা। একটা যাই আমরা করি তার একটা কার্যকারিতা আছে, সেই কার্যকারিতা নিয়ে যখন আলোচনা করা হয় তখন সেটাকে বলা হচ্ছে অ্যাকশন রিসার্চ। মনে রাখবেন, সেটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। এবং তারপরে বলবো ফিল্ড রিসার্চ। ফিল্ড রিসার্চ হচ্ছে মাঠের পর্যবেক্ষণ পরিচালনাই হচ্ছে ফিল্ড রিসার্চ। গবেষক যখন বাস্তব পরিস্থিতিকে কোনো গ্রহণযোগ্যতা কতটা, ফিল্ডে গিয়ে যে এইটার পরিপ্রেক্ষিতে কি করা উচিত, এই গ্রহণযোগ্যতার পরিপ্রেক্ষিতে কোনো রিসার্চ করে, তখন তাকে বলা হচ্ছে ফিল্ড রিসার্চ। কেমন লাগছে? তবে আমি বলবো এটা লেন্থি হচ্ছে, কিন্তু তোমাদেরকে এটাকে কন্টিনিউ দেখতে হবে, তাহলে উপকার হবে। আমি সবার জন্যই তৈরি করছি। যাই হোক, ডিফারেন্স বিটুইন বেসিক রিসার্চ অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ, অর্থাৎ যে মৌলিকতা থেকে রিসার্চকে এবং বেসিক এবং অ্যাপ্লাইড, প্রয়োগযোগ্য এবং মৌলিক রিসার্চের মধ্যে পার্থক্য। প্রথমে ডেফিনেশনগত যে ডিফারেন্সটা রয়েছে, অর্থাৎ পার্থক্যটা রয়েছে, সেটা দেওয়া হয়েছে। দেখে নাও, যে গবেষণ জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে পরিচালিত হয়, মূল যে জ্ঞান সেটাই হচ্ছে মৌলিক। আর অ্যাপ্লাইড হচ্ছে অপরদিকে যে গবেষণায় বাস্তব কোনো সমস্যার সমাধানের জন্য অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ যেটা বাস্তব সমস্যা সেটা সমাধানের জন্য অ্যাপ্লাই করা হলো, সেটাই হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। অবজেক্ট অর্থাৎ উদ্দেশ্যগতভাবে মৌলিক গবেষণা সার্বজনীন জ্ঞানের বিকাশ ঘটায়। মৌলিক গবেষণা সার্বজনীন জ্ঞানের বিকাশ ঘটায়। অপরদিকে তোমার অ্যাপ্লাইডের ক্ষেত্রে হচ্ছে মোকাবিলার
যে জ্ঞান, অর্থাৎ কি পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, এই যে দিকটা, এই দিকটা নিয়ে কিন্তু তোমার আলোচনা করে অ্যাপ্লাইড রিসার্চ। মেথডের দিক থেকে বেসিক রিসার্চে পরীক্ষামূলক অনুসরণ করা হয়, আর অ্যাপ্লাইডের ক্ষেত্রে কি হয়, বাহ্যিক যে যৌক্তিকতা আছে, অ্যাপ্লাইড বাহ্যিক মানে কোন পরিস্থিতিতে কোনটা করা উচিত, এইটা কিন্তু অ্যাপ্লাইড রিসার্চের ক্ষেত্রে দেখা হয়। যদি আমরা পরিধি বা ফিল্ডের দিকে ভাবি, না, এটা হচ্ছে নিয়ন্ত্রিত এবং বুদ্ধিভিত্তিক মৌলিকটা। অপরদিকে অ্যাপ্লাইডটা হচ্ছে মাঠ পর্যবেক্ষণের জ্ঞান, মানে হচ্ছে হাতে কলমের শিক্ষা, হাতে কলমে যে কোন পরিস্থিতিতে কি হতে পারে সেই সময়, সেটাই হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চের ভাগ। এবার আমরা চলে আসবো সিগনিফিকেন্স অফ রিসার্চ, অর্থাৎ রিসার্চের গুরুত্ব। দেখো, তোমরা এতক্ষণ যারা বুঝছো, আশা করি বুঝতে পেরেছো যে কোনো একটা বিষয় সম্পর্কে সম্পূর্ণ গভীর জ্ঞানই হলো রিসার্চ। এবং এটা রিসার্চ কি, রিসার্চ অর্থাৎ পুনরায় চর্চা করা, সার্চ করা, জ্ঞান অর্জন করা, খুঁজে বের করা যে এর ভেতরে কি আছে, এবং এটা হবে নতুনত্ব, ইউনিক একটা জিনিস। তা এর গুরুত্ব, সিগনিফিকেন্স প্রচুর পরিমাণে। রিলায়েবল ডেটা কালেকশন, অর্থাৎ বিশ্বাসযোগ্য তোমার তথ্য সংগ্রহ করতে হবে। রিয়েল ফাইন্ডিং, প্রকৃত জিনিসটা, অ্যাকচুয়াল কি, প্রকৃত কি, কোনো মিথ্যা জিনিস নয়, প্রকৃত জিনিসটাকে খুঁজে বের করা। ভেরিয়েবল অর্থাৎ ভেরিফাইয়েবল, অর্থাৎ তোমাকে ভেরিফাই করে নেবে বিষয়টি। এছাড়া ফর্মুলেটিং স্ট্যান্ডার্ড মেথড, মানে এটা একটা মেথড দ্বারা, ফর্মুলার দ্বারা কিন্তু এই কাজগুলো মানে এলোমেলো পথে হবে না। জেনারেলাইজেশন অর্থাৎ সরলীকরণ হবে, কোনো একটা বিষয় সম্পর্কে মানুষের ধারণা নেই, ক্রিটিক্যাল, সেই জিনিসগুলোকে সহজ সরল করা হবে। ভ্যালু ফ্রি, বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হবে, তাই এটা একটা মূল্যবোধ নিরপেক্ষ বিষয়। তার মানে তোমরা বুঝতে পারছো রিসার্চের কত গুরুত্ব রয়েছে। এবং সর্বশেষ বলা হচ্ছে প্রেডিকশন মানে হচ্ছে ভবিষ্যৎ, অর্থাৎ এর ফলে কি হতে পারে, রিসার্চ কিন্তু এর উত্তরটা দিয়ে দেয়। এটা কিন্তু তোমাদের গেল ইউনিট 1.1। এরপরে আমি তোমাদের যেটা বলবো সেটি হচ্ছে ইউনিট 1.2, সিগনিফিকেন্স অফ লিটারেচার রিভিউ ইন রিসার্চ। অর্থাৎ লিটারেচার মানে সাহিত্য, মানে সাহিত্যগতভাবে এর একটা রিভিউ রয়েছে। বিষয়টি ডিসকাস করছি। দেখো, গবেষণা বিষয়টি বইয়ের বিভিন্ন রচনা, লেখা, প্রবন্ধ প্রভৃতি থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হয়। অর্থাৎ সাহিত্যের পর্যালোচনা এর একটি সঠিক কিন্তু পদক্ষেপ। এবার রিভিউ অফ লিটারেচার এর অর্থ হলো প্রাসঙ্গিক গবেষণাকে পূর্বানুমান করা বা পূর্ব উক্ত করা। অর্থাৎ একটা গবেষণার একটা সাহিত্যের দিক আছে, যে সাহিত্যের দিকটা ধরে এর একটা সিগনিফিকেন্স হয় এবং এর একটা রিভিউ করা হয়। যাই হোক, প্রথমত সমস্যার তাত্ত্বিক প্রেক্ষাপট, অর্থাৎ তত্ত্বগত দিক থেকে সমস্যা, একটা রিসার্চের একটা সমস্যা, যে রিসার্চ মানেই সমস্যা, তার তাত্ত্বিক প্রেক্ষাপট আলোচনা করা হয়। দ্বিতীয়ত, ইতিমধ্যেই প্রাসঙ্গিক ক্ষেত্রে যেসব গবেষণাগুলি পরিচালিত হয় সেগুলিকে পর্যালোচনা করা হয়। আশা করি বুঝতে পারছেন, এই দুটি কারণেই লিটারেচার রিভিউ ইন রিসার্চ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্স অফ লিটারেচার রিভিউ এই বিষয়টি আলোচনা করা হয়েছে ছোট্ট ব্রিফলি, তা শুনে নিন। একমাত্র প্রাসঙ্গিক সাহিত্য পরিচালনার মাধ্যমে গবেষণার অনুরূপ বিষয়গুলি আলোচনা করা হয়। অতীতে এবং বর্তমানে গবেষণার যে সংশ্লিষ্ট জ্ঞানের ভিত্তিতেই গবেষণা করা হয়, সেই বিষয়গুলিকে সরলীকরণ করা হয়। পূর্ববর্তী গবেষণার যে সুপারিশ তা পরবর্তী গবেষণা নির্ধারণ এবং অনুমান গঠনে সাহায্য করে।
আশা করি কিছু কিছু করে ঢুকছে। তবে আমি বলবো, আমি তো টোটাল সিলেবাসটা এই ভিডিওতে বোঝাবো এটাই স্থির করেছি, কিন্তু তোমাদের জন্য বলছি যদি একঘেয়েমি লাগে তাহলে ভিডিওটি পজ করে রেখে দাও, আবার পরবর্তীকালে কিন্তু ভিডিওটি দেখবে। কারণ বুঝতে হবে বিষয়টি। আমিও ধাপে ধাপে বলছি, পরপর সাজিয়ে রেখেছি, যতটা তোমাদের সামনে ডিসকাস করতে পারি খুবই ইচ্ছা আছে। নেক্সট হচ্ছে এইমস অ্যান্ড অবজেক্ট অফ লিটারেচার রিভিউ, অর্থাৎ এম লক্ষ্য এবং উদ্দেশ্য। লিটারেচার যে রিসার্চের যে রিভিউ, এইটার কিন্তু লক্ষ্য কি? বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা। তুমি যখন একটা রিসার্চ করছো, তার রেজাল্ট যেমন দেবে তাকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে মানুষের কাছে। তা এর লক্ষ্য উদ্দেশ্যটাই এটা, বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করা। গবেষণার সারসংক্ষেপ আলোচনা করা, অর্থাৎ টোটাল যে গবেষণা, সেই গবেষণা সারসংক্ষেপটা কি সেটা কিন্তু আলোচনা করতে হবে। সামঞ্জস্যতা বিধান, অর্থাৎ তোমার এই বিষয়টা কতটা সামঞ্জস্য এইটা কিন্তু বিধান করবে এই বিষয়টি। নতুনত্ব ধারণা প্রদান করতে হবে, যে নতুনত্বর বিষয়গুলি কিন্তু এখানে আসবে। তোমরা অবশ্যই এটাকে ডিটেলসে পড়বে, আমি যতটা পারছি বোঝাচ্ছি, কিন্তু একটা বিষয়, তোমরা যদি না পড়ে আমার এই ভিডিওটি দেখো হয়তো তোমাদের সমস্যা হবে, অতটা ডিটেলসে বুঝতে পারবে না। ডিফাইনিং, এটা হচ্ছে ইউনিট 1.3, ডিফাইনিং রিসার্চ প্রবলেম, অবজেক্টিভস অ্যান্ড হাইপোথিসিস, রিসার্চ মেটেরিয়ালস অ্যান্ড মেথডস। এই বিষয়টা বলি। ডিফাইনিং রিসার্চ প্রবলেম, হোয়াট ইজ রিসার্চ প্রবলেম? দেখো, রিসার্চ মানেই প্রবলেম। রিসার্চ মানে প্রবলেম বলবো না, রিসার্চ করার প্রয়োজনীয়তা হচ্ছে প্রবলেম থেকে। কোনো বিষয় সম্পর্কে যদি প্রবলেম না থাকে, সেই বিষয়টা সম্পর্কে আমাদের রিসার্চের কোনো দরকার নেই। যাই হোক, বিভিন্ন ক্ষেত্রে গবেষণার তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও, ভালো করে বুঝবে, তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও কিছু সমস্যা এবং সীমাবদ্ধতা থাকে। গবেষণা আমরা করব, একটা গবেষণা করার জন্য কিন্তু অবশ্যই তার সীমাবদ্ধতা, লিমিটেশন থাকবে। তার যেমন সিগনিফিকেন্স থাকছে, সেরকমই কিছু প্রবলেম, লিমিটেশন কিন্তু আমাদের সামনে থাকবে। যাই হোক, তা এই বিষয়টা আমি তোমাদেরকে বলি। আর এই কারণেই এই যে তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও কিছু কিছু সমস্যা এবং সীমাবদ্ধতা রয়েছে, আর এগুলি থেকেই আমাদের রিসার্চের কি কি প্রবলেম সেগুলোকে আইডেন্টিফাই করতে হয়। তা আজকে আমরা আইডেন্টিফাই করব কি কি রিসার্চের প্রবলেম হতে পারে। রিসার্চের প্রবলেম হচ্ছে নোভেলিটি, সমস্যাটি যে কতটা নতুনত্ব, বলা হচ্ছে সমস্যাটি নতুনত্ব বিচার করতে হবে। অর্থাৎ ব্যাপারটা বোঝো, আগে যদি এই সমস্যার সমাধান করে, পরেও যদি এক ব্যক্তি এই সমস্যার সমাধান করে, তাহলে দরকার নেই রিসার্চের। তখনই দরকার যখন তার মধ্যে থাকবে নতুনত্ব। তুমি যা বলছো 10 বছর আগেও একটা ব্যক্তি তাই বলে গেছে, তোমার রিসার্চের কোনো দরকারই নেই। ঠিক আছে, তাহলে এই জিনিসটা। তারপর থাকতে হবে ইন্টারেস্টিং, অর্থাৎ বিষয়টা সম্পর্কে আগ্রহ থাকতে হবে। কেন আগ্রহ থাকতে হবে? গবেষণার যে সমস্যা সেটা হতে হবে আকর্ষণীয়। কেন আকর্ষণীয়? তবে মানুষ সেটার উপরে ঝাঁপিয়ে পড়বে, মানুষ জানতে চেষ্টা করবে। প্রবলেম সবার সামনে আছে, কিন্তু প্রবলেমের মধ্যে ভাগ রয়েছে, কোন প্রবলেমের বেশি চাপ, কোন প্রবলেমের কম চাপ, এই নিয়ে যে ভাগগুলো রয়েছে, এই ভাগের পরিপ্রেক্ষিতেই কিন্তু তোমার মানুষের চাহিদা, ইন্টারেস্ট গ্রো করবে, তখনই মানুষের যত ডিম্যান্ড থাকবে। নেক্সট বলবো ইম্পর্টেন্স, অর্থাৎ গুরুত্ব। সমস্যাটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে হবে। আর যদি তাৎপর্যপূর্ণ না হয় তাহলে রিসার্চের কিন্তু হবে না। আর এইগুলো কিন্তু খুঁজে বের করতে হবে, এগুলোই হচ্ছে রিসার্চের প্রবলেম। তারপরে হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ডেটা, কোথা থেকে ডেটা পাবো, কিভাবে ডেটা পাবো, এইগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকটা রিসার্চের ক্ষেত্রে দারুণ প্রবলেম। তাছাড়া কোঅপারেশন মানে হচ্ছে
গবেষণার বিশেষ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, মানুষের সহযোগিতা। তুমি যখন ইন্টারভিউ নিতে গেলে তখন যে সবাই তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, সবাই তোমাকে সঠিক যে তথ্য দেবে তা নয়। সুতরাং এটা কিন্তু গবেষণার জন্য সত্যি করেই একটা বড় প্রবলেম। ঠিক আছে, তারপরে হচ্ছে এছাড়া যেগুলো আমরা দেখি সেটা হচ্ছে